নমস্কার বন্ধুরা, ভূগোল টপার ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি সঙ্গে আছি সুমন পাল। তোমাদের ক্লাস 11-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় শাস্ত্ররূপ ভূগোল পার্ট 1 প্রত্যেকটি কোশ্চেনের পয়েন্ট টু বি পয়েন্ট আলোচনা এখানে করা আছে। তো তোমরা যারা যারা বিদ্যালয়ের অ্যাক্টিভিটি টাস্কগুলি করতে চাও তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো আর লিখে ফেলো প্রত্যেকটা প্রশ্নের সঠিক এবং গোছানো উত্তর। যদি সুন্দর উত্তর লিখতে হয় তাহলে আমি যেভাবে ঠিক সাজিয়েছি এভাবে সাজিয়ে লেখার চেষ্টা করলে আশা করি তোমার খাতা এবং তোমার এই অ্যাক্টিভিটি টাস্কটা বিদ্যালয়ের সবার থেকে সেরা হবে বলে আশা করা যাচ্ছে। তো দেখো, আমি প্রত্যেকটা পয়েন্ট সুন্দর করে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। প্রত্যেকটা কোশ্চেনের প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচিত হবে। শুনে নাও। ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা রয়েছে, ভূগোলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়? তো সেখানে প্রথমে উত্তর লেখা আছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। দেখো, শুরুতেই যদি একটু এই সম্পর্কে বিশ্লেষণ না করা হয় তাহলে উত্তর লেখার কোনো মানে হয় না। তো প্রথমে ভূগোল কি সে বিষয় সম্পর্কে একটু এখানে ব্যাখ্যা দেওয়া আছে, সেটা দেখে নাও। বলছে দুটি গ্রিক শব্দের মিলনে তৈরি হয়েছে জিওগ্রাফি শব্দটি। আর প্রত্যেকটি উচ্চারণ তোমরা খুব ভালো করে শুনে নেবে যাতে বানানে কোথাও ভুল না যায়। তাহলে প্রথম থেকে আরো একবার বলা হচ্ছে, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস। দুটি গ্রিক শব্দের মিলনে তৈরি হয়েছে জিওগ্রাফি শব্দ, যথা জিও অর্থাৎ পৃথিবী অর্থাৎ এবং গ্রাফি অর্থাৎ বর্ণনা বা বিবরণ। অতএব জিওগ্রাফি বলতে বোঝায় পৃথিবীর বর্ণনা বা পৃথিবীর বিবরণ। ভূগোল হলো পৃথিবীর বর্ণনা অর্থাৎ পার্থিব উপাদানগুলির কার্যকারণ সম্পর্কিত সমস্ত ঘটনাবলীর আলোচনা, বর্ণনা, ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি। উপাদানগুলির মুখ্য দুটি অংশে বিভক্ত, যথা এক, প্রথমটি হলো প্রাকৃতিক উপাদান, যেখানে প্রকৃতি একমাত্র মুখ্য ভূমিকা পালন করে। দ্বিতীয়টি হলো মানবিক উপাদান, যেখানে প্রকৃতির সন্তান রূপে মানুষই হলো মুখ্য। আবার মহাবিশ্বের প্রেক্ষাপটে পৃথিবীর নিজের জন্ম রহস্যই বা কী, এর অবস্থান কোথায় এবং কী রূপে এটিও প্রাকৃতিক রহস্য সত্তা। সুতরাং প্রতিটি মূল উপাদান যেমন নিজেদের সত্তা নিয়ে এককভাবে বিরাজ করছে, তেমনি পারস্পরিক বোঝাপড়া, লেনদেন বা বিনিময়ও মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে থাকা ঘটনাগুলির বহু বিশেষীকরণ শাখায় পর্যবসিত হয়েছে বা হচ্ছে। যেহেতু ভূগোলের সমস্ত ঘটনাই কার্যকারণ সম্পর্কিত এবং যুক্তিগ্রাহ্য, তাই ভূগোল হলো আদি বিজ্ঞান। প্রকৃতি দ্বারা সৃষ্টি হয়েছে প্রাকৃতিক বিজ্ঞান এবং মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে সমাজ বিজ্ঞান। সুতরাং এই দুই বিজ্ঞানের বিভিন্ন শাখা ও উপশাখার সমন্বয়ে সৃষ্ট প্রণালী, বদ্ধ ও আঞ্চলিক দৃষ্টিভঙ্গির উপরে ভূগোল সুপ্রতিষ্ঠিত। প্রাকৃতিক বিজ্ঞানের প্রেক্ষাপট থেকে উঠে এসেছে ভূমিরূপ বিজ্ঞান, আবহ বিজ্ঞান, জলবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণী ও উদ্ভিদ বিজ্ঞান প্রভৃতি। এসব শাখায় প্রকৃতি তার নিজস্ব সত্তা ও সমন্বয় ফুটিয়ে তোলে এবং গড়ে তোলে সুসংহত প্রাকৃতিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশে জীবগোষ্ঠী আলাদাভাবে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করে। তাই এক বিশেষ মুখ্য উপাদান হিসাবে প্রাকৃতিক ভূগোলের মধ্যে সৃষ্টি হয়েছে জীবভূগোল। মানুষ প্রকৃতির একমাত্র উন্নততর জীব হওয়ায় প্রাকৃতিক পরিবেশকে সর্বতোভাবে কাজে লাগিয়ে কিংবা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে নিজের কর্তৃত্ব বা সাম্রাজ্য বিস্তার করছে, যার প্রকাশ ভৌগোলিক দেশ সমীক্ষায় বা আঞ্চলিক সমীক্ষায় করা হয়। এভাবে দেখলে মানুষের কার্যকারণ সম্পর্কিত ঘটনাগুলিকে আঞ্চলিক বিজ্ঞান রূপে ব্যাখ্যা করা যায়। মানুষের ক্রিয়াকলাপ থেকে মানবীয় ভূগোলের যেসব বিশেষীকরণ শাখা সৃষ্টি হয়েছে সেগুলি হলো জনসংখ্যা ভূগোল, 2 জনবসতি ভূগোল, 3 সামাজিক ভূগোল, 4 সাংস্কৃতিক ভূগোল, 5 ঐতিহাসিক ভূগোল, 6 রাজনৈতিক ভূগোল এবং 7 অর্থনৈতিক ভূগোল। সুতরাং পৃথিবীর সামগ্রিক বর্ণনায় অর্থাৎ ভূগোলের নিবিড় আন্তঃসম্পর্কযুক্ত বহু শাখা প্রশাখায় প্রকৃতি এবং মানুষ সম্পর্কে আলোচনা করা হয়। তাই শুধু একটি বা দুটি বিজ্ঞান বা বিজ্ঞানের শাখায় ভূগোলের বিষয়বস্তু বা পরিধি সীমাবদ্ধ নয়। এতে ভূগোলের অধিকাংশ রূপ পাওয়া যায়, সম্পূর্ণ ধারণা লাভ হয় না। এজন্য ভূগোলকে একক দৃষ্টিভঙ্গিতে না দেখে সামগ্রিক বা সমষ্টিগত দৃষ্টিভঙ্গিতে ভাবা যায়।
তাই ভূগোলকে প্রকৃতপক্ষে একটি আন্তঃসংশ্লেষিক বিষয় বা সংশ্লেষিত বিষয় রূপে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে দেখা যায়। এটা হচ্ছে তোমাদের প্রথম পার্টের প্রথম কোশ্চেনের উত্তর। এবার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, ভূগোলের প্রকৃতি ও পরিধি নির্ণয় করো। তাতে প্রথমে দেখো লেখা আছে ভূগোলের প্রকৃতি। ভূগোলের প্রকৃতি বলতে বিষয়টির চরিত্র, ধর্ম, গতিশীলতা, অভ্যন্তরীণ গঠন প্রভৃতি দিকগুলিকে বোঝায়। ভূগোলের প্রধান প্রকৃতিগুলি হলো, হাইপেন দেবে, 1 নম্বর দিয়ে ফার্স্ট পয়েন্ট লেখা আছে বিজ্ঞান মনস্ক বিষয়। ভূগোলে প্রকৃতি ও মানুষের বিভিন্ন বিষয় ও তাদের মধ্যে গতিশীল সম্পর্ককে কার্যকারণের ভিত্তিতে অত্যন্ত বিজ্ঞান মনস্কভাবে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। ভূগোলে আলোচিত বিভিন্ন উপাদানগুলি অন্য সকল বিজ্ঞানের মৌলিক আলোচনার অন্তর্গত। হামবোল্ড, রিটার, পিটার হেগেট প্রমুখ ভূগোলকে বিজ্ঞানের স্বরূপ রূপে ব্যাখ্যা করেছেন। পরের পয়েন্ট দেখো, সংশ্লেষিক বিষয়। ভূগোলে প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন শাখা, যেমন ভূমিরূপবিদ্যা, জলবায়ুবিদ্যা, উদ্ভিদ ও প্রাণীবিদ্যা, জ্যোতির্বিদ্যা যেমন আলোচিত হয়, ঠিক তেমনি অর্থনীতি, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, ইতিহাস প্রভৃতি সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখার সমন্বয়ে গড়ে ওঠা অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল প্রভৃতি বিষয়ও আলোচিত হয়। সুতরাং ভূগোলের প্রকৃতি সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভূগোল প্রকৃতি ও সমাজবিজ্ঞানের সমন্বয়ে গড়ে ওঠা এক সংশ্লেষিক বিষয়। তৃতীয় পয়েন্ট, গতিশীল বিষয়। ভূগোল হলো পৃথিবীর বিবরণ। এই পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সংযোজন ঘটছে নতুন নতুন বিষয়ের, ফলে বিষয়গুলির ব্যাখ্যা ও বিশ্লেষণে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন পদ্ধতি, সূত্র ও মডেল। তাই ভূগোল একটি গতিশীল বিষয় হিসেবে বিবেচিত হয়। ফোর্থ পয়েন্ট, প্রয়োগমূলক বিজ্ঞান। ভূগোল হলো এমন এক বিজ্ঞান যেখানে বিভিন্ন বিষয়সমূহকে প্রয়োগমূলক বা প্র্যাকটিক্যাল রূপে ব্যাখ্যা করা হয়। তবে ভূগোলে কোনরূপ অভিক্রিয়া অর্থাৎ এক্সপেরিমেন্ট করা হয় না। 5 নম্বর পয়েন্ট, ক্ষেত্র বিষয়ক বিষয়। ভূগোল ক্ষেত্রভিত্তিক বিষয়ের অন্তর্গত এক বিজ্ঞান। এখানে বিশ্বের যে কোনো স্থানকে বিশদভাবে বিশ্লেষণ করতে, বুঝতে ও শিখতে হয়। এই পর্যন্ত ছিল তোমাদের ভূগোলের প্রকৃতি। এবার দেখো ভূগোলের পরিধিতে কি বলছে। ভূগোল হলো প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের সমাহারে গড়ে ওঠা একটি সংশ্লেষিক বিষয়, যেখানে এই গতিশীল পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক ও অর্থনৈতিক বিষয় বর্ণিত ও বিশ্লেষিত হয়। ভূগোলের পরিধি এত সুদূর বিস্তৃত বলে অনেকে ভূগোলকে সকল বিজ্ঞানের জননী রূপে আখ্যায়িত করে থাকেন। গতিশীল এই পৃথিবীর পরিবর্তিত ধ্যান ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে ভূগোলের পরিধিও ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে। ভূগোলের মূল 3টি পরিধি হলো, অনেকগুলি পরিধি রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান 3টি পরিধি। ভৌগোলিক অবস্থান নির্ণয়। যেহেতু এই ভূপৃষ্ঠের প্রতিটি স্থান তার অবস্থানের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান, বিভিন্ন অবস্থানের মধ্যে পারস্পরিক অবস্থান নির্ণয়, ভূগোল শাস্ত্রে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়। পরের পয়েন্ট কি বলছে, সেকেন্ড পয়েন্ট, আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্যের মধ্যে সমতা রক্ষা করে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে ভূগোলে ওই অঞ্চলগুলির পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা, বিশ্লেষণ ও অনুশীলন করা হয়। প্রসঙ্গত এই প্রকৃতির ভূমিরূপ, নদ নদী, জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদের সমন্বয়ে একটি অঞ্চল গড়ে ওঠে। থার্ড পয়েন্ট, মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ। প্রকৃতি হলো কতগুলি প্রাকৃতিক মডেলের সমষ্টি যা কতগুলি নির্দিষ্ট ছন্দ মেনে চলে, যেমন আবহাওয়া মণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল ইত্যাদি। মানুষের উপর এই প্রকৃতির প্রভাব, প্রকৃতির উপর মানুষের নিয়ন্ত্রণ এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ক্রিয়া প্রতিক্রিয়া ভূগোলে বিচার ও বিশ্লেষণ করা হয়। তবে ভূগোলের পরিধি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেয়ে চলেছে। উপরোক্ত 3টি বিষয় ব্যতীত ভূগোলের বিষয়বস্তু বা পরিধির অন্তর্গত অন্যান্য বিষয়গুলি হলো: 1. গবেষণা ক্ষেত্র হিসাবে বিভিন্ন বৈচিত্র্য সমন্বিত অঞ্চলের চরিত্র অনুধাবন করে বর্ণনা করা, পৃথিবীর দৈশিক বন্টন ও দৈশিক আচরণ সংক্রান্ত সূত্র গঠন করা। পরিশেষে বলা যায়, ভূগোলের পরিধির বৈচিত্র্য সময়ের সঙ্গে সঙ্গে স্থান ও পদ্ধতির যত তারতম্য ঘটছে ততই বৃদ্ধি পাচ্ছে।
তৃতীয় প্রশ্ন তোমাদের ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি টাস্কের, ভূগোলের প্রধান 3টি শাখার নাম লেখো ও তাদের শ্রেণীবিভাগ করো। দেখো, সময়ের সঙ্গে সঙ্গে ভূগোলের পরিধি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে এবং নতুন নতুন বিষয় ভূগোলের সাথে যুক্ত হয়েছে, তাই বিভিন্ন সময়ে ভূগোলের বিভিন্ন শাখার উদ্ভব হয়েছে। ভূগোলের প্রধান 3টি শাখা হলো যথা প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল। ভূগোলের প্রধান এই 3টি শাখার শ্রেণীবিভাগ নিম্নে ছকের মাধ্যমে স্থাপন করলাম। এই যে ছকটা, প্রথমে লেখা আছে ভূগোল, কদে লেখা আছে প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল এবং মানবীয় ভূগোল। এবারে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আবার 1, 2, 3, 4, 5 করে পয়েন্ট করা আছে। 1 আছে গাণিতিক ভূগোল, 2 ভূমিরূপ বিজ্ঞান, 3 জলবায়ুবিদ্যা, 4 সমুদ্র বিজ্ঞান, 5 মৃত্তিকা ভূগোল। আর জীব ভূগোলের মধ্যেও 5টি ভাগ আছে। 1 উদ্ভিদ ভূগোল, 2 প্রাণী ভূগোল, 3 মানবীয় ভূগোল, 4 পরিবেশ ভূগোল, 5 নৃভূগোল। আর এপাশে মানবীয় ভূগোলের মধ্যেও 8খানা ভাগ আছে। রাশি মাত্রিক পদ্ধতিগত ভূগোল, অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, ভৌগোলিক চিন্তা, সাংস্কৃতিক ভূগোল, ইতিহাস সম্বন্ধীয় ভূগোল। এটা আরেকটা প্রশ্ন তোমাদের চলে গেল। এবার যে লাস্ট ফোর্থ, এটা তোমাদের লাস্ট কোশ্চেন ফার্স্ট পার্টের 4 নম্বর প্রশ্ন, জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রের উপর আলোকপাত করো। প্রথমে দেখো লেখা আছে সংজ্ঞা, তাতে কি দিয়েছে, মানবীয় ভূগোলের যে শাখায় জনসংখ্যা সম্পর্কিত বিভিন্ন তথ্য, বিষয়, ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয় তাকে জনসংখ্যা ভূগোল বলে। এর প্রবক্তা ছিলেন কে কে? জনসংখ্যা ভূগোলের অন্যতম প্রবক্তাগণ হলেন বিজু গার্নিয়ের, ক্লার্ক, উডস, রিস প্রমুখ। ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র 1 নম্বরে লিখছে, তীব্র জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী জনবস্ফোরণ ও তার প্রভাব। 2 নম্বর পয়েন্ট বলছে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রতিকার, অনুন্নত ও উন্নয়নশীল দেশের মানব সম্পদের যথাযথ ব্যবহার ও কার্যপ্রণালী প্রভৃতি। এবার দেখো ভবিষ্যৎ আলোচনার আলোকপাত, ভবিষ্যৎ জনসংখ্যা নির্ধারণ। জনসংখ্যা ভূগোলের অন্তর্গত বিভিন্ন মডেলের সাহায্যে ভবিষ্যতে কিরূপ জনসংখ্যার চাপ কোন অঞ্চলে পড়তে পারে তা আমরা জানতে পারি ও পরিকল্পনা গ্রহণ করতে পারি। 2 নম্বর পয়েন্ট, মানুষ জমি অনুপাত। জমির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণের চাপ নির্ধারিত হয়, অর্থাৎ মানুষ ও জমির মধ্যে আনুপাতিক সম্পর্ক নির্ধারিত হয় ও কোনো দেশ বা অঞ্চলের কাম্য জনসংখ্যা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পরের পয়েন্ট, আর্থসামাজিক সমস্যা। অনুপ্রবেশ ও জনবিস্ফোরণের ফলে সৃষ্ট আর্থসামাজিক সমস্যা সম্পর্কে জনসংখ্যা ভূগোল থেকে তথ্য জানা যেতে পারে। আর 5 নম্বর পয়েন্ট, সম্পদের আদর্শ ব্যবহার। জনসম্পদকে কিভাবে খাদ্য ও শিল্পের প্রয়োজনে সঠিকভাবে কাজে লাগানো যেতে পারে তা জানা যায়। এখানেই তোমাদের এটা শেষ হয়ে যাবে। এই 4টে কোশ্চেন নিয়ে তোমাদের ফার্স্ট পার্টের মডেল একলিতে সুবিধা হয় এবং পুরোটা তোমরা লিখতে পারো, ঠিক আছে। এটা গেল 7 পেজ। উল্টো দিক থেকে আমি পরপর যাচ্ছি যাতে তোমাদের ছবি তুলতে সুবিধা হয়, স্ক্রিনশট মেরে লিখে নেবে। তারপরটা দেওয়া আছে দেখো 6th পেজ, এটা ঠিক আছে, ছবি তুলতে সুবিধা হওয়ার জন্য এটা করছি, পরপর আসবে। 5th পেজ, 4th পেজ, 3rd পেজ, যদি লেখা বুঝতে কোনো প্রকার সমস্যা হয় তোমরা কমেন্টস করে জানাতে পারো যে কোথায় কি সমস্যা মনে হচ্ছে, এবং যদি আরও কিছু এতে দিতে হতো বা অন্য কিভাবে করলে ভালো হতো সে সম্পর্কে সাজেশনও তোমরা আমার কমেন্টস বক্সে লিখে দিতে পারো। অবশ্যই আমি সেগুলি দেখব। আর প্রত্যেকটা পৃষ্ঠা আমি আবার ধরে ধরে তোমাদের দিলাম যাতে তোমরা লাস্টে স্ক্রিনশটটা মেরে নিজেরা লিখে নিতে পারো। আর কোনো প্রকার কোনো সাজেশন থাকলে বা কেমন লাগলো তোমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর হাতের লেখায় কোথাও সমস্যা থাকলে সেটাও আমাকে বলে দেবে, আমি অবশ্যই তোমাদের সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে